প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি রোমাঞ্চকর থ্রিলার সিনেমা যেখানে প্রতিশোধ নেওয়ার জন্য এক পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা তৈরি করা হয়। তাকে ফাঁসানোর জন্য তারই বাসার ছাদে একটি লাশ রেখে দেওয়া হয়। সময় যত বাড়তে থাকে সিনেমার উত্তেজনাও ততটাই বাড়তে থাকে। জি দর্শক, কথা বলছি 2024 সালে মুক্তি পাওয়া মালায়ালাম ক্রাইম থ্রিলার সিনেমা থালাবান। যদি আপনার রহস্য থ্রিলার এবং চমকপ্রদ টুইস্ট ভালোবাসেন তবে এই সিনেমার বিশ্লেষণ একদমই মিস করবেন না। চলুন শুরু করা যাক থালাবান সিনেমার রহস্যমোচন করার যাত্রায়। সিনেমার শুরুতে আমরা একটি নিউজ টেলিকাস্ট রুমের দৃশ্য দেখি, যেখানে দেখা যায় এই নিউজ চ্যানেলটি এমন মিস্ট্রি কেসের কাহিনী কভার করে যা এখনও অমীমাংসিত। তারা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদেরকে তাদের চ্যানেলে ডেকে এনে তাদের জীবনের কেসের ইতিহাস সম্পর্কে প্রশ্ন করে। এতে তাদের টিআরপি বাড়ে এবং রিয়েল নিউজ থাকে, যা দর্শকরা দেখতেও খুব পছন্দ করে। এখন যে মানুষটিকে আমরা দেখতে পাচ্ছি তিনি হলেন ডিআইএসপি উদয় বানু। সেখানে একজন নিউজ রিপোর্টার তাকে বলে যে তার পুরনো কেস নিয়ে কথা বলতে, কিন্তু তিনি বুঝতে পারছেন না কোন কেসের কথা বলা আছে। তখন সেই মেয়ে বলছে, স্যার আপনি সেই চপর পট্টা কেসের কথা বলতে পারেন। এই শুনেই উদয় বানু সাফ জানিয়ে দেয় যে এই বিষয়ে তিনি কোনো কথাই বলবেন না, কিছু প্রকাশও করতে পারবেন না। তখন সেই রিপোর্টার মেয়েটি বলে যে স্যার, এই বিষয়ে যদি টিভিতে টেলিকাস্ট করা হয় তাহলে আপনি আপনার রেপুটেশন অনেকটা উন্নত করতে পারেন, কারণ এই কেসে আপনার রেপুটেশন অনেকটাই খারাপ হয়েছে। আর এটি যদি টেলিকাস্ট হয় তাহলে আমাদের টিআরপি বাড়বে, মানুষও আসল সত্যটা জানতে পারবে। তারপর ডিএসপি এটি নিয়ে অনেক ভাবেন। তারপর বলেন, আমি যদি আবেগে বেশি কথা বলে ফেলি তাহলে সেটা কেটে দিতে হবে। প্রতিটি দৃশ্য লাইভে যাওয়ার আগে আমাকে দেখাতে হবে এবং যদি কোথাও মনে হয় যে এটা কাটা দরকার তাহলে কেটে দিতে হবে। মেয়ে তার কথায় রাজি হয়ে যায়। এরপর উদয় বানু চপ্পরপট্টা কেসের সম্পর্কে বলতে শুরু করেন। সময়টা তখন 2019 সালের ঘটনা। আমরা চপ্পরপট্টা পুলিশ স্টেশন দেখতে পাই। তারপর আমরা দেখতে পারি কার্তিককে, যে গাড়ি থেকে নেমে আসে এবং তার এখানে ট্রান্সফার করা হয়েছে। এর আগে 5 বার তাকে ট্রান্সফার করা হয়েছে। সে একজন এসআই, যার মাত্র 2 বছরের চাকরিতে 5 বার ট্রান্সফার হয়েছে। তারপর আমরা জয়শঙ্করকে দেখি, যিনি এই পুলিশ স্টেশনের সিআই, অর্থাৎ এই পুলিশ স্টেশন তার দায়িত্বে। সবাই তাকে রিপোর্ট করে এবং কার্তিককেও তাকে রিপোর্ট করতে হয়। কিন্তু কার্তিকের ট্র্যাক রেকর্ড দেখে জয়শঙ্কর তাকে অনেক বকাঝকা করেন। তাকে বলে, তুমি কোথাও স্থিতিশীল অবস্থায় থাকো না কেন, এতবার তোমার ট্রান্সফার হয় কেন? জবাবে কার্তিক জানায় যে স্যার, আমি করাপশনকে একদমই প্রাধান্য দেই না, আর এর জন্যই আমার এত দ্রুত ট্রান্সফার হয়ে যায়। কোথাও যদি আমি করাপশন দেখি এবং সেটা ভুল হয়, আমি আওয়াজ তুলি, যা আপনি জানেন। ডিপার্টমেন্টের সিনিয়রদের এটা পছন্দ হয় না। জয়শঙ্কর আগে তাকে তামাশা করেছে এবং কার্তিকও সুন্দরভাবে তাকে উত্তর দিয়েছে, তাই দুজনের সম্পর্ক শুরু থেকেই একটু খিটখিটে হয়ে যায়। যখন কার্তিক সিআই স্যারের রুম থেকে বের হয় তখন একটি কনস্টেবল তাকে বলে, স্যার আমাদের অনেক গ্রাম্য মেজাজের লোক, কিন্তু যদি আপনি তাদের সাথে ভালো আচরণ করেন তারা আপনার সাথে ভালো করে আচরণ করবে। এরপর কনস্টেবল একটি গল্প বলে। 2 বছর আগে এই স্টেশনে এক কনস্টেবল, যার নাম হচ্ছে রঘু, একটি টিভি অভিনেত্রীকে বিরক্ত করতে শুরু করে। প্রথমে তারা অভিযোগ করতে গিয়েছিল তার স্বামীর বিরুদ্ধে, কিন্তু তার স্বামী বাড়িতে না থাকার কারণে রঘু সুযোগ নিয়ে তার বাড়িতে ঢুকে পড়ে এবং তার সাথে শোয়ার চেষ্টা করে। কিন্তু জয়শঙ্কর এবং তার দল রঘুকে হাতে নাতে ধরে ফেলে, কারণ তারা পুলিশ, তাই তার বেশি কিছু করে না। তাকে বোঝায় যে সে একজন বউ বাচ্চাওয়ালা লোক, তারপরও কেন সে এসব করছে। তার চরিত্রটা একটু উন্নতি করতে বলে, কিন্তু আমাদের জয়শঙ্কর সব আইন মেনে চলে। তাই রঘুকে 6 মাসের জন্য ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়। তারপর যখন রঘু জয়শঙ্কর স্যারের বিরুদ্ধে উল্টাপাল্টা বলছে কার্তিকের কাছে, তখন কার্তিক নিজেই বলছে যে জয়শঙ্কর স্যারও আমার মতো, আমি এসব উল্টাপাল্টা কিছু টলারেট করি না। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। সেই ঘটনার কিছুদিন পরে যখন জয়শঙ্কর তার স্ত্রী সুনিতাকে পোস্ট অফিসে রেখে স্টেশনে যাচ্ছেন, তখন একজন ব্যক্তি যোশী সুনিতার উপর আক্রমণ করে। গুরুতর আক্রমণ, যা সুনিতাকে আহত করে ফেলে। কিন্তু যোশীকে যখন জিজ্ঞাসা করা হয়, সে বলে যে সে ভুল করে অন্য একজন মহিলা ভেবে তার স্ত্রীর উপর আক্রমণ করে ফেলেছে, কারণ সুনিতা তার টার্গেট ছিল না। তারপর যোশীকে জেলে পাঠানো হয়। সুনিতাকে সুস্থ হতে 2 বছর লেগে যায়, কিন্তু তখনও সুনিতা অনেকটা লেংড়িয়েই চলে। এরপর আমরা বর্তমান সময় দেখি, কার্তিককে একজন কনস্টেবল এসে বলে যে স্যার, আপনার এক বন্ধু যার নাম মনুদোষ, সে বর্তমানে জেলে রয়েছে এবং বলেছে সে আপনার সাথে স্কুলে পড়াশোনা করত। তখন কার্তিক তার সাথে দেখা করতে যায়। দেখা হওয়ার পর সে তাকে চিনতে পারে এবং বলে, তুই কিভাবে জেলে এসেছিস? মনুদোষ তখন বলে, আমি শহরে কেবল ব্যবসা করতাম। কিছু সময় আগে একজন বিনায়ক নামের ব্যক্তি শহরে আসে এবং অনেক টাকা নিয়ে সেও ক্যাবলের ব্যবসা শুরু করে, কিন্তু তার ব্যবসা খুব একটা চলছিল না, কারণ আমাদের শহরে সবাইকে আমাকেই বেশি চেনে।
যখন সে দেখল যে তার ব্যবসা চলছে না, তখন তার লোকেরা আমার কেবল কেটে দেয়। আমি যখন তার সাথে কথা বলতে যাই, সে আমার কথা শোনেনি, উল্টা আমার উপর চিৎকার করে এবং একটা লাথি মেরে বসে। সে বলে মার্কেট থেকে অনেক টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে, কিন্তু এখন আমি কেন দেখতে যাব। তখন আমার রাগ আসে। আমি যখন তাকে পাল্টা মারতে যাই, একটি ধাক্কায় সে একটা ধারালো জিনিসের উপর পড়ে যায় এবং সে আহত হয়, কিন্তু আমি সেটা ইচ্ছাকৃতভাবে করি। সে এটাও জানায় যে 4 দিনের মধ্যে তার বিয়ে, এবং সে তাকে অনুরোধ করে তাকে একটু সময় দিতে। সে আবার বিয়ে করে স্যারেন্ডার করবে। কার্তিক তার কথায় অনেকটা সন্তুষ্ট হয় এবং তার পুরনো বন্ধু হওয়ার কারণে সেই রেফারেন্সে কার্তিক তাকে নিজের ঝুঁকিতে ছেড়ে দেয়। তারপর সিন শিফট হয়। আমরা একটি মেয়েকে দেখি যার নাম হচ্ছে রামিয়া। সে তার শিশুকে প্রতিবেশীর বাড়িতে রেখে পুলিশ স্টেশনের দিকে চলে আসে। তারপর আমরা দেখি জয়শঙ্কর পুলিশ স্টেশনে আসে এবং যখন জানতে পারে যে কার্তিক মনুদোষকে ছেড়ে দিয়েছে, তিনি তার উপর রেগে যান এবং সে বলে যে আমাকে না জানিয়ে কীভাবে সে তাকে ছেড়ে দেয়। কার্তিক তাকে বোঝায় এবং বলে যে স্যার, আমি আপনাকে কল করেছি। তখন জয়শঙ্কর বলে আমি ব্যস্ত ছিলাম, পুলিশ স্টেশন আমার নিয়ন্ত্রণে এবং আমার অনেক কাজ থাকে। সব কিছুর সামনে যখন কার্তিককে নিন্দা করা হয়, তখন আমরা দেখি রঘু খুব খুশি হচ্ছে। কার্তিক তখন খুব রাগ হয়। সে বলে আপনাদের এসআইয়ের প্রয়োজনই বা কেন, যদি সব কাজ আপনাদের কাছেই জিজ্ঞাসা করতে হয়। জয়শঙ্কর বলে ঠিক আছে, তোমাকে শিক্ষা দিতে হবে যে সিনিয়রকে কিভাবে সম্মান করতে হয়, এবং বলে তুমি গাড়িতে বসো। এ বলে সে স্টেশন থেকে বের হয়ে যায়। তখন আমরা দেখি রামিয়া পুলিশ স্টেশনে এসে জয়শঙ্কর স্যারের কাছে ক্ষমা চাইছে এবং বলে আমার স্বামী নির্দোষ। রামিয়া হচ্ছে সেই যোশীর স্ত্রী, সেই যোশী যে কিনা জয়শঙ্করের স্ত্রী সুনিতার উপর আক্রমণ করে। জয়শঙ্কর বলেন তোমার স্বামী খুব বড় অপরাধ করেছে। আমার স্ত্রী 2 বছর ধরে হুইল চেয়ারে বসে থাকে, ভালো করে হাঁটতেও পারে না, আর আজ তোমার স্বামী জেলে বসে আছে, এটাই তার জন্য প্রাপ্য শাস্তি। তখন রামিয়া বলে স্যার, আমার কাছে কিছু টাকা আছে, আমার উকিল বলেছে টাকা দিয়ে সব কিছু ঠিক করা যাবে। তখন জয়শঙ্কর রেগে গিয়ে তার উপর চিৎকার করে বলে তুমি যদি ছেলে হতে আজকেই তোমাকে আমি শিখিয়ে দিতাম এখানে। এরপর তিনি কার্তিককে নিয়ে চলে যান। এরপর তারা সোজা চলে যায় মনু দাসের বাড়িতে এবং তার কলার ধরে টেনে গাড়িতে বসিয়ে দেয়। শঙ্কর বলে তোমাকে আমি জেলে পাঠাবো এবং তোমার কোনো বন্ধু তোমাকে বাঁচাতে পারবে না। যখন মনু দাসকে গাড়িতে বসানো হয়, তখন সে জয়শঙ্করের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। সিন শিফট হয়ে যায় 4 মাস পর। তখন গ্রামে উৎসব চলছিল, সেখানে অনেক শব্দ হচ্ছিল, কিন্তু আমরা দেখি জয়শঙ্কর কারো সাথে ফোনে কথা বলছে। তিনি বলছিলেন আজ রাতে আমার বাড়িতে লোকেরা থাকবে না, তারা আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, বাড়ি পুরো ফাঁকা থাকবে, তোমরা চাইলে আসতে পারো। তারপর আমরা দেখি যেদিন মনু দাস জেল থেকে মুক্তি পাচ্ছে, তখন রাতের দৃশ্য দেখানো হয় যেখানে কার্তিক স্টেশনে ছিল। রঘু কার্তিকে বলে জয়শঙ্কর স্যার ইচ্ছাকৃতভাবে আপনাকে চাপের মধ্যে ফেলছে, কারণ আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমিও করেছি। তিনি খুব অহংকারী মানুষ এবং শুনেছি তিনি ঘুষও নেন। রঘু আরও বলে রামিয়া নামের একটি মেয়ের সাথে তার সম্পর্কও আছে। কার্তিক তখন বলে তুমি এসব কেন আমাকে বলছো, তোমার উদ্দেশ্য কী? রঘু উত্তর দেয় স্যার, আমি কয়েকদিনের জন্য ছুটি চাই, শহরে যেতে হবে। কার্তিক জানত রঘু বিশ্বাসযোগ্য নয়, কারণ একজন কনস্টেবল তার সম্পর্কে কার্তিককে সব কিছুই বলে দিয়েছিল। এরপর উৎসবের স্থানে কার্তিকের ডিউটিতে ছিল। তখন উদয়বান তাকে ফোন করে দেয়। উদয়বান চায় কার্তিক ও জয়শঙ্করের মধ্যকার যে মতবিরোধ ছিল তা মিটে যাক। তারপর উদয়বান কার্তিককে জয়শঙ্করের বাড়িতে আমন্ত্রণ জানায় এবং তাকে মদ্যপানের অফার করে, কিন্তু কার্তিক বলে স্যার, আমি ইউনিফর্ম পরে মদ খাবো না, আমি ডিউটিতে আছি। জয়শঙ্কর এখানেও তার সাথে মশকরা করলে সে রাগান্বিত এখান থেকেও চলে যায়। পরের দিন সকালে আমরা দেখি জয়শঙ্কর ছাদে দাঁড়িয়ে আছে। তখন প্রশান্ত নামের এক ছেলে সজীবনকে নিয়ে আসে এবং বলে স্যার, গত রাতে উৎসব ছিল বিধায় আপনার বাড়িতে প্লাম্বিংয়ের কাজটি হয়নি, আমি ভালো একজন প্লাম্বার এনেছি, সে কাজ ঠিক করে দিবে। এরপর সজীবন গড়ে যায় এবং কাজ শুরু করে। ঠিক তখনই ছাদ থেকে একটা গামলা পড়ে যায়, যার আওয়াজে সজীবন ছাদে ছুটে যায়। সেখানে সে দেখে একটি ব্যাগের মধ্যে রামিয়ার মৃতদেহ রয়েছে, যেটি খুব খারাপভাবে আঘাতপ্রাপ্ত ছিল, অর্থাৎ রামিয়া মারা গিয়েছে। জয়শঙ্কর হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে আর সজীবন আতঙ্কিত হয়ে অন্যদের ডাকতে যায়। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং পুলিশ স্টেশনে পৌঁছায়। পুলিশের সবাই তদন্তের জন্য আসে, কার্তিক এবং ডিওয়াইএসপি উদয়বানও। উদয়বান কার্তিককে বলে এসপি স্যার এখানে আসলে তাকে বলো না যে আমরা গতকাল এখানে মদ্যপান করছিলাম। কিন্তু কার্তিক বলে স্যার, আমি মিথ্যা কথা বলতে পারবো না, যদি তিনি জিজ্ঞাসা করেন আমি অবশ্যই বলে দেব। উদয়বানও জানত যদি এসপি স্যার জানেন তাহলে তাকেও এর মধ্যে টেনে আনা হবে। তারপর আমরা দেখি এসপি স্যার এসে জয়শঙ্করের স্ত্রীর সামনে তাকে জিজ্ঞাসা করে তুমি রামিয়াকে কিভাবে চিনো? জয়শঙ্কর বলে রামিয়ার স্বামী আমার স্ত্রীর উপর হামলা করেছিল,
তখন থেকেই রামিয়া আমার কাছে আসতো তার স্বামী নির্দোষ বলে, আর আমি যেন টাকা নিয়ে তার স্বামীকে ছেড়ে দেই। এরপর এসপি স্যার আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করে কেউ রামিয়াকে দেখেছে কিনা। তখন প্রশান্ত বলে, হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম। রামিয়া তার বাচ্চার সাথে সন্ধ্যা 6টার দিকে এখানে এসেছিল। কিন্তু জয়শঙ্কর বলে, না স্যার, সে 4টার দিকে এসেছিল এবং তার সাথে কোনো বাচ্চাই ছিল না। তাদের দুইজনের কথায় কোনো মিল পাওয়া যায় না। যেদিন রামিয়া মারা যায় সেদিনই সব টিভি চ্যানেলে তার মেয়ের মিসিং খবর ছড়িয়ে পড়ে, আর এটা নিয়ে পুলিশের উপরমহল থেকে খুবই প্রেশার ক্রিয়েট হয়। এরপর তদন্ত শুরু হয় এবং কোনো প্রমাণ না থাকায় জয়শঙ্করকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ। যখন এই ঘটনা ঘটে তখন রঘু খুব খুশি হচ্ছিল। আদালতে জয়শঙ্করের মামলা নেওয়া হয় এবং তাকে 15 দিনের রিমান্ডে পাঠানো হয়। এরপর আমরা দেখি কার্তিক তার মামার সাথে দেখা করতে যায়। তার মামা একজন রাজনৈতিক নেতা। তার মামা বলে, আমাদের ইমেজ খারাপ হচ্ছে, আমরা একটা লিডিং পার্টি। এখন থেকে আমি চাই যে এই উদয়বানুর জায়গায় এই মামলাটি তুমি নেতৃত্ব দাও। অফিসিয়াল নাম থাকবে উদয়বানুর, কিন্তু মামলাটি তুমি সমাধান করবে। আমি চাই সত্য সামনে আসুক, কারণ উদয়বানু জয়শঙ্করের বন্ধু। সে চায় যে জয়শঙ্কর বেঁচে যাক, কিন্তু আমি চাই না অপরাধী রেহাই পাক। আমি একটি ভয়মুক্ত শহর চাই। এরপর আমরা দেখি মামলাটি কার্তিকের হাতে তুলে দেওয়া হয়। উদয়বানু এতে ক্ষুব্ধ হয় এবং বলে, সরকার আসবে সরকার যাবে, কিন্তু তোমাকে তো ডিপার্টমেন্টে থাকতে হবে। কিন্তু কার্তিক নম্রভাবে তাকে উত্তর দেয়। কার্তিক বলে, স্যার, আমি পুরো ডিপার্টমেন্টের সমর্থন চাই। যদি জয়শঙ্কর স্যার নির্দোষ হয় আমি পুরো মামলার গভীরে যাব, আর যদি তিনি দোষী হন তবে তিনি জেলে যাওয়ার যোগ্য। এরপর আমরা দেখি তদন্ত শুরু হয়। কার্তিক রামিয়ার প্রতিবেশীর বাড়িতে যায় এবং জিজ্ঞাসা করে, আপনি কি জয়শঙ্কর স্যার ছাড়া আর কোনো পুলিশ অফিসারকে চেনেন? তখন প্রতিবেশী বলেন, আমি একবার দেখেছি একজন পুলিশ অফিসার তার স্ত্রীর সাথে রামিয়ার বাড়িতে এসেছিল, কিন্তু আমি তার চেহারা স্পষ্টভাবে মনে করতে পারছি না। আমি ভালো করে দেখিও নি, তবে রামিয়া তার স্ত্রীর সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছিল। এরপর আমরা জেলখানার দৃশ্য দেখি, যেখানে পুলিশ অফিসাররা জেলখানায় বন্দী থাকে। চোর বদমাশারা সুযোগ পেয়ে তাদেরকে নির্যাতন করতে শুরু করে। জয়শঙ্করের সাথেও তাই হয়। সবাই তাকে আক্রমণ করতে থাকে, কিন্তু জয়শঙ্কর তাদের প্রত্যেককে ভালোভাবে পেটায়। ঠিক তখনই পেছন থেকে একজন ছুরি নিয়ে আসে এবং জয়শঙ্করের পেটে ঢুকিয়ে দেয়। এতে সে সামান্য আহত হয়। সেই লোক আর কেউই নয়, সেই হলো যোশী। সে বলে, তুই আমার স্ত্রীকে মেরে ফেলেছিস। কিন্তু জয়শঙ্কর এটা অস্বীকার করে এবং বলে, আমি তোমার স্ত্রীকে মারিনি। ঠিক তখনই আমরা দেখি ওয়ার্ডেনেরা এসে জয়শঙ্করকে আলাদা করে হাসপাতালে নিয়ে যায়। এরপর কার্তিক আসে এবং যোশীকে জিজ্ঞাসা করে যে কেন মনে হয়েছে যে জয়শঙ্করই তোমার স্ত্রীকে মেরেছে। তখন যোশী বলে, সেদিন সে রামিয়া অর্থাৎ তার স্ত্রী তাকে ফোন করেছিল। সে বলেছিল, আমি জয়শঙ্কর স্যারের সাথে দেখা করেছি, কিন্তু তিনি আমার উপর রেগেছিলেন। যাই হোক, তুমি ভুল কাজ করেছ। তারপর আমি ফিরে এসেছিলাম, কিন্তু স্যার হয়তো আমার উপর একটু দয়া করেছিলেন, তাই তিনি নিজেই অটো পাঠিয়েছিলেন তার বাড়িতে যাওয়ার জন্য। কিছু টাকার কথাও তিনি বলেছিলেন। সেই অটো চালাচ্ছিল সেন্টু নামের একটি ছেলে। এই সমস্ত কিছু আমি কার্তিক স্যার উদয়বানু স্যারকে বলেছিলাম। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা হাসপাতালে দেখি, যেখানে ডাক্তার বলছেন, তোমার অবস্থা খুব গুরুতর নয়, তুমি শিগগিরই সেরে উঠবে। তখন জয়শঙ্কর বন্ধুত্বের খাতিরে উদয়বানুর কাছে একটি অনুরোধ করে এবং বলে, আমার কাছে আর সময় নেই, তুমি আদালতে গিয়ে বলো আমি গুরুতর আহত, আমাকে 15 দিনের সময় দেওয়া হোক, আর এই 15 দিনের মধ্যেই আমি মামলাটি সমাধান করব। উদয়বানু ঠিক তাই করে। তিনি আদালতে একটি ভুয়া মেডিকেল রিপোর্ট জমা দেন এবং বিচারক সেটি মেনে নিয়ে 15 দিনের সময় দেন। তবে জয়শঙ্করকে বলা হয় সে যেন শহর থেকে ছেড়ে যেতে পারবে না এবং কোনো প্রমাণও সে নষ্ট করতে পারবে না। এরপর আমরা দেখি জয়শঙ্করের বাড়িতে একজন লোক ফোনের ক্যামেরা নিয়ে ভিডিও বানাচ্ছিল। তখন প্রতিবেশীরা তাকে ধরে ফেলে এবং পুলিশ স্টেশনে নিয়ে আসে। পুলিশ স্টেশনে লোকটি বলে, তারা তাকে মারধর করছিল। আমি একজন লেখক, আমি সত্য ঘটনা নিয়ে থ্রিলার মিস্ট্রি লিখি। স্যার, আমি আপনাকে একটি বড় খবর দিতে চাই। জয়শঙ্করের স্ত্রী রামিয়াকে হত্যা করেছে, কারণ তিনি হয়তো জানতে পেরেছিলেন যে রামিয়া ও জয়শঙ্করের মধ্যে কিছু চলছে। এরপর আমরা দেখি সেদিন রাতে জয়শঙ্করের বাড়িতে কেউ আসে এবং তার বুলেট বাইকের উপর থেকে কাপড় সরিয়ে বাইকটি পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তদন্ত দল সেখানে আসে এবং কার্তিক লক্ষ্য করে দরজার পাশে একটি বিয়ার কার্ড আটকানো আছে। তিনি যখন এটি উল্টে দেখেন, কার্ডের পেছনে একটি ফাঁসি দড়ির মতো করে পেন্সিল দিয়ে স্কেচ আঁকানো রয়েছে। তখন সবার সন্দেহ মনু দাসের দিকে যায়, কারণ জয়শঙ্কর তার বিয়ে ভেঙে দিয়েছিল। এরপর মনু দাসকে তার বাড়ি থেকে তুলে আনে পুলিশ এবং তাকে প্রচণ্ড মারধর করে উদয়বানুর আদেশে। তখন কার্তিক সেখানে আসে এবং তাদেরকে থামিয়ে বলে সে এত বোকা নয় যে অপরাধের জায়গায় গিয়ে বুলেট জ্বালিয়ে দিয়ে নিজের বিয়ের কার্ড রেখে আসবে। কার্ডের ওপর স্পষ্ট করে নামও লেখা নেই এবং তোমরা শুনছো না, এই মামলার দায়িত্ব আমার, উদয়বানুর নয়, তাই তোমরা আমার নির্দেশ পালন করবে। এরপর কার্তিক মনু দাসকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয়
কেউ তোমাকে এখানে ফাঁসানোর চেষ্টা করছে? মানুষ তখনও বিনায়ক অর্থাৎ সেই টিভি অপারেটরের নাম বলে। এরপর কার্তিক বিনায়কের ব্যাপারে খোঁজাখুঁজি শুরু করে এবং জানতে পারে যে সে অন্য গ্রামে চলে গেছে। কার্তিকের একজন বন্ধু এবং ব্যাচমেট ছিল যার নাম ভেনু, সে একই গ্রামে থাকে। কার্তিক তাকে বিনায়ককে খুঁজতে বলে এবং তার লোকেশনের বিষয়ে জিজ্ঞাসা করে। ভেনু জানায় সম্প্রতি তার একটা দুর্ঘটনা হয়েছে এবং সে এখন হাসপাতালে ভর্তি আছে। পরের দিন কার্তিক যখন বিনায়কের সাথে দেখা করতে যায় তখন সে বুঝতে পারে যে এই ব্যক্তি সন্দেহভাজন হতে পারে না, কারণ তার শারীরিক অবস্থা এমন নয় যে সে দেয়াল টপকাতে পারবে এবং একটা বাইক জ্বালিয়ে দিতে পারবে। এরপর কার্তিক মনু দাসকে ফোন করে, কিন্তু ফোনটি ধরে তার মা। তার মা বলে, তোমাদের জিজ্ঞাসাবাদের ভয়ে আমার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। তখন কার্তিক যখন হাসপাতাল থেকে বেরোচ্ছিল তখন এক কনস্টেবল এসে জানায় যে অনেক বছর আগে জয়শঙ্কর স্যার এই গ্রামে ডিউটি করেছিলেন। তখন একজন ব্যক্তি তার উপর ছুরি দিয়ে হামলা করেছিল, যার নাম ছিল সেন্টো। কার্তিকের মনে পড়ে কারণ সেন্টোর নাম যোশীও উল্লেখ করেছিল, যিনি সেই দিন রামিয়াকে অটোতে তুলে দিয়েছিলেন। এরপর কার্তিক পুলিশ স্টেশনে যায় এবং জয়শঙ্কর স্যারের সেই মামলার খোঁজ নেয়। সেই মামলার ফাইল থেকে জানা যায় অনেক বছর আগে সেন্টো ও তার গ্যাং জয়শঙ্করের উপর হামলা করেছিল। সেই দলের একজন সদস্য ছিল শিবদাসের ছেলে, যে এই পুলিশ স্টেশনেই কনস্টেবল হিসেবে কাজ করত। শিবদাস জয়শঙ্করের কাছে ক্ষমা চেয়েছিল এবং জয়শঙ্কর সেই মামলাটি তখন চেপে দিয়েছিল। এরপর আমরা দেখি কার্তিক সরাসরি শিবদাসের বাড়িতে যায় এবং সেখানে পুরো মামলার আসল সত্য জানতে পারে। শিবদাসের ছেলে অরুণ, যিনি কিশোর বয়সে সেন্টোর গ্যাংয়ের সাথে মিশে গিয়েছিল। সেন্টো এবং তার গ্যাং অরুণকে নিয়ে ফরেস্ট এলাকায় ঘুরতে গিয়েছিল। তাদের সঙ্গে অরুণের এক বান্ধবীও ছিল। তখন সেখানে পুলিশ একজন অফিসার ডিউটিতে ছিল, যিনি তাদের দেখে খারাপ মন্তব্য করেন। এতে সবাই ক্ষুব্ধ হয়ে সেই পুলিশ অফিসারকে পেটাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে জয়শঙ্কর স্যার তার গাড়ি নিয়ে সেই পথে দিয়ে যাচ্ছিলেন। জয়শঙ্কর সেখানে পৌঁছে সেই পুলিশ অফিসারকে উদ্ধার করেন, কিন্তু সেন্টো তার উপর হামলা করে। তারা সবাই এমনকি শিবদাসের ছেলেকেও মারধর করে। শিবদাস বারবার অনুরোধ করে বলে, স্যার আপনি যদি মামলা করেন আমার ছেলের জীবন শেষ হয়ে যাবে। অনেক অনুরোধের পর জয়শঙ্কর স্যার রাজি হন এবং শিবদাস তার ছেলেকে মুক্ত করেন। এরপর শিবদাস তার ছেলেকে বিদেশ পাঠিয়ে দেয় এবং সে এখন আয়ারল্যান্ডে তার পরিবারের সাথে সুখে বসবাস করছে। তবে শিবদাস জানায় সে বহু বছর ধরে সেন্টোর কোনো খবর রাখে না। এরপর কার্তিক বলে, আপনি যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানান। হঠাৎ দেখি যে আমরা জয়শঙ্কর চিন্তায় পড়ে যায়। হঠাৎ তার মনে পড়ে সারজীবন অর্থাৎ সেই প্লাম্বার তাকে একবার বলেছিল, আপনি যদি বাড়ির বাইরে যান চাবি আমার কাছে রেখে যেতে পারেন। সারজীবন বাড়ির সব কিছু জানত। এরপর জয়শঙ্কর কনস্টেবলদের নিয়ে সারজীবনের বাড়িতে যায়। সারজীবন তাদের দেখেই পালাতে শুরু করে। তারপর আমরা দেখি কার্তিকের কাছে একটা ফোন আসে। ফোনে বলা হয় রাস্তার দ্বারা একটা মেডিকেল শপ আছে যেখানে একটি সিসিটিভি ক্যামেরা আছে। যেদিন জয়শঙ্করের বাড়িতে অটো নিয়ে যাওয়া হয়েছিল সেই অটো নম্বরের প্লেট আমরা পেয়ে গেছি এবং সেই অটো নম্বর থেকে পুরো ঠিকানা মিলিয়ে নিয়েছি। আমি আপনাকে সেই অটোর নাম্বার পাঠাচ্ছি। এটি কারো ব্যক্তিগত নামে নিবেদিত নয়, বরং রঘুর নামে রেজিস্টার্ড। রঘু হচ্ছে সেই কনস্টেবল। তখন কার্তিক রঘুর উদ্দেশ্য পুরোপুরি বুঝতে পারে এবং ভাবে রঘুই হয়তো আসল খুনি হতে পারে। তবে যখন সে অটোটি পরীক্ষা করতে যায় দেখে অটোর অবস্থা খুবই খারাপ। তখন সে বলে, তুমি একজন পুলিশ অফিসার, তুমি ভালোভাবেই জানো কিভাবে প্রমাণ লুকানো হয়। এরপর সেখানে একটি ছুরি পাওয়া যায় যেখানে একটি ড্রামের ভেতর রক্তের দাগও ছিল। রঘু বলে, আমার ভাইয়ের একটি চিকেন শপ আছে, এটি তারই রক্ত। এরপর পুরো বাড়ি তল্লাশি করা হয় কিন্তু বাড়িতে কিছুই পাওয়া যায় না। রঘুকে বলা হয়, তুমি একজন সন্দেহভাজন, কারণ এই গাড়ির নম্বরটি ঠিক মিলে গেছে যেদিন রামিয়া শেষবার অটোতে উঠেছিল। তোমাকে থানায় আসতে হবে। তারপর আমরা দেখি রাতের বেলা একটা গাড়ি আসে যেখান থেকে রামিয়ার ছোট মেয়ে বের হয়। সে প্রতিবেশীর দরজায় কড়া নেড়ে মাকে ডাকার চেষ্টা করে। পরের দিন কার্তিক জিজ্ঞাসাবাদের জন্য আসে, কিন্তু সেই ছোট্ট মেয়ে কোনো কথাই বলতে পারছিল না। সে শুধু তার মাকে খুঁজছিল এবং বলছিল, আমার মা কোথায়। সে বারবার বলছিল, ক্যামেরাওয়ালা আঙ্কেল বলেছিলেন আমার মা মারা গেছে। ঠিক তখন অন্য গ্রামের এক অফিসার বিনি কার্তিককে ফোন করে জানায়, আমি সেন্টোর বিষয়ে খোঁজ পেয়েছি। সে অন্য জায়গায় একটি জেসিবি ড্রাইভারের কাজ করছে। আমি তোমাকে সঠিক অবস্থানের ম্যাপ পাঠাচ্ছি। এরপর কার্তিক এবং তার দল সেখানে যায়। সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি ছিল যিনি ঠিকাদারি হিসাবে কাজ করতেন। তিনি জানান সেন্টো অনেক দিন ধরে এখানে আসেনি, তবে কিছুদিন আগে সে একটি মেয়েকে নিয়ে এসেছিল। সে দরজা সবসময় বন্ধ রাখত। যদি আমি সেই মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করতাম সে আমার উপর রেগে যেত। কিছুদিন আগে সে সেই মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু স্যার আপনি সেন্টোর বিষয়ে কেন জানতে চাইছেন? এর আগে অন্য লোক এসেছিল। তখন কার্তিক তাকে জিজ্ঞাসা করে কে এসেছিল এবং সে তার ফোনে জয়শঙ্করের ছবি দেখায়। বৃদ্ধ ব্যক্তি বলে, হ্যাঁ স্যার, ইনিই এসেছিলেন। সেন্টোর সঙ্গে তাদের হাতাহাতি হয়েছিল। সেন্টো তার মাথায় আঘাত করে পালিয়ে যায়।
এরপর আমরা দেখি জয়শঙ্কর স্যার সরাসরি স্যার জীবনের বাড়িতে পৌঁছে যান এবং তাকে আটক করেন। তিনি জিজ্ঞাসা করেন, আমাকে দেখে তুমি পালালে কেন? স্যার জীবন উত্তর দেয়, স্যার আপনারা পুলিশ অফিসার, আমাকে যে কোনো কেসে ফাঁসাতে পারেন। আমি বিবাহিত এবং আমার সন্তান আছে, তাই আপনাকে দেখে আমি ভয়ে পালিয়ে গিয়েছিলাম। এরপর আমরা দেখি কার্তিক এসপি স্যারকে পুরো ঘটনা বর্ণনা করে। তিনি রঘুর অটো এবং সেই রক্ত সম্পর্কে জানান। সেই রক্তটি মুরগির ছিল এবং অটোর নম্বরটি পুরোপুরি কপি করা হয়েছিল। কেউ সেই অটো চালাচ্ছিল না। তারপর তারা বুঝে যায় কেউ একজন তাদের সামনে ভুলভাল সাসপেক্ট তুলে ধরছে। তখন আমরা দেখি জয়শঙ্কর স্যারের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে, যেখানে বলা হয় আপনি যাকে খুঁজছেন সেই সেন্টো কার্তিকের কাছে আছে। আগামীকাল সে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং আপনাকে ফাঁসিয়ে দিবে। এরপর আমরা দেখি কার্তিকের বাড়ির সামনে একটা অটোর শব্দ শোনা যায়। কার্তিক যখন বাইরে যায় তখন সে সেই অটোটি দেখে যেটিতে রামিয়া ছিল। সেই অটোর সামনে একটি কফিন ছিল যার ভেতরে সেন্টোর লাশ ছিল। মামলাটি যেন কার্তিকের জন্য আরও জটিল হয়ে ওঠে। তারপর আমরা দেখি জয়শঙ্কর স্যার কার্তিকের সামনে এসে বলেন, আমি তোমাকে সব কিছু বোঝাচ্ছি কিভাবে এটি ঘটেছে। কিন্তু কার্তিক তার উপর বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল এই সব কিছুর পেছনে জয়শঙ্কর স্যারই আছে। এরপর তাদের মধ্যে হাতাহাতি হয়। জয়শঙ্কর স্যার কার্তিককে শান্ত করে বলে, তারা এখন তোমাকেও ফাঁসাবে এবং সিনিয়রদের কল করে জানাবে যে তুমি সেন্টোকে মেরেছো, তোমার বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তুমি অনেকবার বদলি হয়েছো এবং তারা এটিকে তোমার সঙ্গে যুক্ত করার চেষ্টা করবে। এটি সবই একটি ষড়যন্ত্র। আমরা দেখি যে উদয়ভানু স্যারের কাছে আগে থেকে একটি কল এসেছিল। ফোনে বলা হয়েছিল কার্তিকের বাড়ির বাইরে সেন্টুর লাশ পাওয়া যাবে। এরপর জয়শঙ্কর স্যার এবং কার্তিক সিদ্ধান্ত নেন যে তাদের এই সমস্যার সমাধান করতে হবে। তারা গাড়ি নিয়ে রওনা দেন। পরে আমরা দেখি কার্তিকের কাছে বিনির একটি ভয়েস নোট আসে, যেখানে বলা হয়, আমি একটি গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি, তুমি যখনই এটি শুনবে দয়া করে আমাকে তাড়াতাড়ি উত্তর দিও। কিন্তু কার্তিক যখন বিনিকে ফোন করতে যায় তখন তার ফোন পৌঁছাচ্ছিল না। ফোনে দেখাচ্ছিল নট রিচেবল। এরপর তারা দুজনেই বিনির বাড়ির দিকে যায়। তারা জানতে পারে যে বিনি বাড়িতে নেই। সে শেষবার পাসপোর্ট অফিসে গিয়েছিল। যখন তারা পাসপোর্ট অফিসে বিনির ছবি দেখায় সেখানে বলা হয় যে হ্যাঁ, এখানে সে এসেছিল এবং 6 জনের বিষয়ে জিজ্ঞাসা করেছিল। এদের মধ্যে শুধু 2 জনেরই পাসপোর্ট ছিল, সেন্টু এবং অরুণ। তখন জয়শঙ্কর স্যার বলেন, বিনির ফোন ট্র্যাক করো। ফোন ট্র্যাক করার পর যে সঠিক টাওয়ারের লোকেশন পাওয়া যায় তারা সেখানে যায়। সেই জায়গায় কোনো সাধারণ জায়গা ছিল না, এটি ছিল অবসরপ্রাপ্ত কনস্টেবল সেই শিবদাসের বাড়ি। তারপর আমরা দেখি যে অরুণের সেখানে অন্ত্যেষ্টি হচ্ছে এবং জানা যায় আয়ারল্যান্ডে তার দুর্ঘটনা ঘটেছিল এবং সে মারা গেছে। এরপর আমরা দেখি জয়শঙ্কর স্যার এবং কার্তিক খালি হাতে ফিরে আসতে বাধ্য হয়। তাদের লুকিয়ে থাকতে হয় কারণ এসপি স্যার উদয়ভানুকে বলেছিল যে তাদের যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। ঠিক তখনই কার্তিকের কাছে আরেকজন পুলিশ অফিসারের কল আসে, যিনি বলে, স্যার আমি অরুণের ট্রাভেল হিস্ট্রি চেক করেছি, সে কখনো এই দেশ থেকে বাইরে যায়নি। আমি কাস্টম ডিপার্টমেন্টের খোঁজ নিয়েছি, কিন্তু অরুণ কখনো আয়ারল্যান্ডেই যায়নি। এরপর তারা আবার শিবদাসের বাড়িতে যায় এবং তাকে 3rd ডিগ্রি দিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। শিবদাস তখন কথা বলতে শুরু করে এবং সেই দিন কি ঘটেছিল তাও বলে। গল্পের সত্যি এমনই ছিল যে সেই মেয়ে ছিল অরুণের প্রেমিকা। অরুণ খুবই কষ্ট পাচ্ছিল, সেন্টো তার সাহায্য করছিল। অরুণ একজন পুলিশ অফিসারকে মারছিল এবং সেন্টো তাকে ধরে রেখেছিল। যখন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল থানায় নিয়ে, তারা অরুণকে নির্দয়ভাবে পেটাচ্ছিল। তখন আমি ক্ষমা চাচ্ছিলাম, কিন্তু আপনি বলেছিলেন আমার ছেলেকে শাস্তি আমার নিজেরই দিতে হবে। এরপর আমার ছেলে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছিল। তার গার্লফ্রেন্ডের সামনে তাকে এরকমভাবে মারা হয়েছে এবং সেই সব অপমান সে সহ্য করতে পারেনি। আমি অনেক চেষ্টা করেছিলাম তাকে বোঝানোর জন্য, কিন্তু একদিন সে আত্মহত্যা করে ফেলে। আমি এই ঘটনা কাউকে বলিনি, শুধুমাত্র আমি এবং আমার ভাতিজা জানতাম। আমি আমার ছেলেকে আমার ঘরে কবর দিয়েছিলাম। পরে আমরা দেখি শিবদাসী যোশীকে ভাড়া করেছিল তার স্ত্রীকে খুন করার জন্য, কিন্তু সে বেঁচে গিয়েছিল। যোশী জেলে যায় এবং তারপর সে আমাকেও হুমকি দেয়। সে বলে, আমি আমার স্ত্রী রামিয়াকে সব কিছু বলে দিয়েছি, যদি তুমি আমাকে ডাবল ক্রস করো সে সব কিছু পুলিশের কাছে বলে দেবে। টাকা সময় মতো আমার পরিবারের কাছে পৌঁছাতে হবে। এরপর জানা যায় রঘু একটি গুজব ছড়িয়েছিল যে রামিয়া এবং জয়শঙ্কর স্যারের মধ্যে কোনো সম্পর্ক ছিল। এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল এবং শিবদাসও তা শুনে চিন্তায় পড়ে। সে ভাবে রামিয়া একদিন না একদিন জয়শঙ্করকে সব বলে দেবে। এরপর সে সেন্টোকে রামিয়াকে মেরে ফেলার জন্য ভাড়া করে। সেন্টো রামিয়াকে সেদিন বলে, জয়শঙ্কর স্যার তোমাকে ডেকেছেন। জয়শঙ্কর স্যারের বাড়ির সামনে এসে সেন্টো সেখানে নাটক করে এবং বলে, স্যার বাড়িতে নেই, তিনি অন্য বাড়িতে আছেন। এই বলে সে রামিয়াকে শিবদাসের বাড়িতে নিয়ে যায় এবং সেখানেই তাকে হত্যা করে ফেলে। সেন্টো একটি ক্রেন চালাতে জানত, তাই পূজার রাতে সেই ক্রেনের সাহায্যে লাশটি জয়শঙ্করের ছাদে রেখে দেয় তাকে ফাঁসানোর জন্য। সেন্টোর কাছে তখন রামিয়ার মেয়ে ছিল, যেটি সারাদিন কাঁদছিল এবং তাকে বিরক্ত করছিল। সেন্টো আর এই ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছিল না, তাই সে মেয়েটিকে ছেড়ে দেয়।
এরপর শিবদাসের সঙ্গে দেখা করে এবং বলে যে সে যাতে আর কোনো ঝামেলায় না পড়ে সেই কারণে সে সেই ছোট্ট মেয়েটিকে ছেড়ে দেয় এবং শিবদাসের কাছে সে কিছু টাকা দাবি করে। তারপর সেন্টু শিবদাসের কাছে ব্ল্যাকমেল করতে শুরু করে। সেদিন রাতে শিবদাস তার বাতিজার সঙ্গে মিলে সেন্টুকেও খুন করে এবং সেই লাশ কার্তিকের বাড়ির সামনে রেখে আসে যাতে সব সন্দেহ কার্তিকের দিকে যায়। পরে আমরা দেখি শিবদাসের বাড়িতেই বিনির লাশ পাওয়া যায়। বিনি হচ্ছে সেই পুলিশ অফিসার যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিল। এরপর তাদের মধ্যে হাতাহাতি হয় এবং শিবদাসের ভাতিজা এসে উপস্থিত হয়, কিন্তু কার্তিক এবং জয়শঙ্কর দুজনকেই পরাজিত করে। এরপর পুলিশ আসে এবং মামলাটিও সমাধান হয় এবং ততক্ষণ পর্যন্ত বোঝা যায় যে এতগুলো সন্দেহভাজন ব্যক্তির মধ্যে পুরো ক্রিমিনাল মাস্টারমাইন্ডটাই খেলেছে পুলিশ কনস্টেবল শিবদাস। পরে আমরা দেখি উদয়বানু টিভি চ্যানেলে এই পুরো মামলার সম্পর্কে কথা বলছেন। কিছুক্ষণ পরে যখন এই খবরটি সম্প্রচার হচ্ছে এবং উদয়বানু নিজের বাড়িতে বসে এটি দেখছেন, তখন দেখা যায় যে কেউ তাকে গুলি করে হত্যা করে ফেলেছে। এই মিস্ট্রি এন্ডিংয়ের মাধ্যমে সিনেমার গল্প এখানেই শেষ হয়। আর সিনেমা শেষে আমরা দেখতে পারি কার্তিক এবং জয়শঙ্কর উদয়বানুর এই হত্যার জন্য ক্রাইম সিনে এসে উপস্থিত হয়, অর্থাৎ এই সিনেমার দ্বিতীয় পর্ব আসতে চলেছে। এটি শুধুমাত্র প্রতিশোধের গল্প নয়, বরং সত্য উন্মোচনের একটি জটিল যাত্রা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদিও আমরা নতুন, কিন্তু আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা সবসময় আপনার ফিডব্যাককে স্বাগত জানাই। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।